যুদ্ধ যত বড় হচ্ছে এইটাতে দুইটি পরাশক্তি সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। এক হলো রাশিয়া, আর একটা হলো চীন। যে এয়ার ডিফেন্স ব্যবস্থা ইসরায়েলের আছে, দ্যাট ইজ নট এনাফ। 10 লক্ষ যদি সৈন্য হয়, আর কনভেনশনালি যদি আপনি আক্রমণে যান, তাহলে আপনাকে 30 লক্ষ সৈন্য নিয়ে আক্রমণ করতে হবে। 1000-1200 ইভেন 1500 গ্রাউন্ড ট্রুপস নিয়ে কতদূর সাকসেস হতে পারবে এইটা প্রশ্নবিদ্ধ। নেভাল অপারেশন করবে সেরকম পরিস্থিতি এখনো দেখছি না। বিশ্বব্যাপী জনমত তৈরি হচ্ছে, এটা কিন্তু এগেনস্ট ইউএসএ এবং ইসরায়েল। মিডল ইস্টে তার যে গ্রিপ যেটা ছিল, এই গ্রিপটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে গিয়েছে। কস্টিং এর দিক থেকেও যদি চিন্তা করেন, পার ডে ইউএসএ এর খরচ হচ্ছে মোর দেন $1 বিলিয়ন। চর্চা ডিকোডে স্বাগত। ইরান নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। মেজর জেনারেল চৌধুরী, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আজকে আপনি এই যে ইরান যুদ্ধের কথা বলছিলাম, ইরান যুদ্ধের আজ 15তম দিন, মানে 2 সপ্তাহ পেরিয়ে মানে 3য় সপ্তাহের আজ প্রথম দিন। তো যুদ্ধ অব্যাহত আছে, কি দেখছেন? কিভাবে সর্বশেষ পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আমরা ডে 1 থেকেই যে জিনিসটা দেখছিলাম, সেটা হলো পুরোপুরি একটা এয়ার ক্যাম্পেইন বাই বোথ দ্য সাইডস। অর্থাৎ ইউএসএ এবং ইসরায়েলও এয়ার ক্যাম্পেইন করছে, আবার অন দ্য আদার হ্যান্ড ইরানও কিন্তু তার মিসাইল এবং ড্রোনের মাধ্যমে ইসরায়েল এবং ইউএসএর বিভিন্ন স্থাপনাতে আক্রমণ করছে। সো এইটার গ্রাউন্ড লেভেল কোনো অ্যাটাক এখনো হয়নি। যেটা গতকালকে আমরা হঠাৎ করে শুনছি যে তাদের যে সেক্রেটারি অফ ওয়ার হেক্সেট, উনি বলেছেন যে তারা প্রায় 2500-এর মতো মেরিন ট্রুপস পাঠাচ্ছেন ইরানের এগেনস্টে। এনিওয়ে, সো যুদ্ধের সর্বশেষ যে বিষয় সেটা হলো ইউএসএ ক্লেম করছে যে ইরানের কোনো তাদের কোনো স্থাপনা, মিলিটারি স্থাপনা বাকি নেই। প্রায় 5000-এর উপরে তারা বিভিন্ন মিলিটারি স্থাপনায় আক্রমণ করেছে। দে ডোন্ট হ্যাভ এনি এয়ারফোর্স, দে ডোন্ট হ্যাভ এনি নেভি, এবং মিলিটারির কোনো তারা কোনো চিহ্ন পাচ্ছেন না। বিভিন্ন মিলিটারি যে স্থাপনা আছে সেগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এইটা ক্লেম বাই ইউএসএ। কিন্তু আমরা দেখছি যে ইরানের যে মিসাইলগুলো, এই মিসাইলগুলো আবার আক্রমণ করছে ইউএসএর বিভিন্ন স্থাপনাতে, তো করেছেই 27টা বিভিন্ন জিসিসি কান্ট্রির বিভিন্ন লোকেশনে। ইসরায়েলেরও বিভিন্ন জায়গাতে তারা আক্রমণ করছে ইন্টারসেপ্টর দিয়ে। তাদের তো বিভিন্ন প্রায় 5টা লেয়ার এয়ার ডিফেন্স আছে, কিন্তু 5টা লেয়ার এয়ার ডিফেন্সকে ভেদ করেও কিন্তু মিসাইল পৌঁছে যাচ্ছে গ্রাউন্ডে, ইসরায়েলের গ্রাউন্ডে। তার মানে হলো যে যে এয়ার ডিফেন্স ব্যবস্থা ইসরায়েলের আছে, দ্যাট ইজ নট এনাফ। অথবা আরেকভাবে বলা যায় যে ইরানের যে মিসাইলের যে সক্ষমতা এবং প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিকে ঠেকানোর মতো এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলে নেই। যার কারণে যেটা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে 62% ইন্টারসেপ্ট করতে পারছে, কিন্তু রেস্ট যে 28%, এই 38% কিন্তু আক্রমণ হচ্ছে, অর্থাৎ হিট করছে বিভিন্ন টার্গেটে। 2 নম্বর আর একটা বিষয় যেটা লক্ষণীয়, সেটা হলো গত বছরের যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যেরকম অ্যাকুরেসি ছিল, এইবারের যুদ্ধে অ্যাকুরেসিটা আরো অনেক অনেক বেশি, আরো বেশি পিন পয়েন্টে তারা আক্রমণ করতে পারছে। অনেকে এটা বলছেন যে এই রাশিয়া এবং চায়না এই ক্ষেত্রে ইরানকে সহযোগিতা করছে। সো এতে বোঝা যায় যে এয়ার ক্যাম্পেইন যেটা চলছে, এইটা একেবারেই একপাক্ষিক নয়। অর্থাৎ দুই পক্ষই দুই পক্ষকে আক্রমণ করে যাচ্ছে। এইটা হলো আপাতত লেটেস্ট। এরপরে যদি অন্যান্য প্রশ্ন থাকে স্ট্র্যাটেজিক লেভেল বা
অবজেক্টিভ কি ছিল, লক্ষ্য কি ছিল, কতদূর অর্জন করেছে, কে কতদূর, সে বিষয়ে হয়তো বা আলোচনা করতে পারবে। হ্যাঁ, তো আপনি যে একটু আগে যেটা বলছিলেন যে আমেরিকার যুদ্ধমন্ত্রী যে পিট হেগসেথ, তিনি বলেছেন যে ২৫০০ মেরিন সেনা পাঠানো হবে। জাপানের ওকিনাওয়া থেকে ২৫০০ মেরিন সেনা তারা পাঠাচ্ছেন হচ্ছে আপনার পারস্য উপসাগরে, এবং তাদের লক্ষ্য হিসেবে বলা হচ্ছে যে তারা ওই যে আপনার হরমুজ প্রণালীর পাশে যে বিভিন্ন ইরানের যে ছোট ছোট দ্বীপ আছে সেগুলো দখল করে নিতে। এইটা আসলে মানে কতটা সম্ভব যে ২৫০০ সৈন্য দিয়ে কি সব কিছু দখল করা সম্ভব? আমি হয়তোবা বলবো যে নর্মালি আমরা মিলিটারিতে যেটা শিখি সেটা হলো যখন আক্রমণ করা হয় তখন যারা ডিফেন্সিভ ফোর্স থাকে সেই ডিফেন্সিভ ফোর্সের কমপক্ষে ৩ গুণ ফোর্স নিয়ে গ্রাউন্ড অ্যাটাক করতে হয়। সো ইরানের আমরা জানি গ্রাউন্ড যে ফোর্স আছে তার পরিমাণ মোর দেন 10 lakhs। আমি শুধু পিওর মিলিটারি বলছি, প্যারামিলিটারি এগুলোকে বাদই দিলাম। সো 10 লক্ষ যদি সৈন্য হয়, আর কনভেনশনালি যদি আপনি আক্রমণে যান তাহলে আপনাকে ৩০ লক্ষ সৈন্য নিয়ে আক্রমণ করতে হবে। এটা হলো মিলিটারি রুল বা এক ধরনের থাম রুল আমরা ফলো করি। সেইখানে ২৫০০ যে সৈন্যের কথা বলা হচ্ছে এটা মেরিন ট্রুপস। সাধারণত হয় কি, এই মেরিন ট্রুপসের যারা যায় এমফিবিয়াস একটা নেভাল ভেসেল সহ যায়। এই এমফিবিয়াস নেভাল ভেসেলে শুধুমাত্র গ্রাউন্ড ট্রুপস থাকে না, তাদের সাথে আবার আরো থাকে হলো কমব্যাট সাপোর্ট, অর্থাৎ যারা লজিস্টিক সাপোর্ট দেন তারা, কমান্ড এন্ড কন্ট্রোল এশালন থাকে, ফায়ার কন্ট্রোলের কিছু লোক থাকে। অর্থাৎ গ্রাউন্ড ট্রুপস খুব যদি বেশি হয় ১০০০-এর উপরে হবে না, ১০০০ থেকে ১২০০ এরকম। বাকি যারা আছে তারা কিন্তু কমব্যাট সাপোর্ট, সার্ভিস সাপোর্ট এবং অন্যান্য কমান্ড সিগন্যাল যেগুলো আছে এই এলিমেন্টস গুলো থাকে। সো ফলে ১০০০, ১২০০, ইভেন ১৫০০ গ্রাউন্ড ট্রুপস নিয়ে কতদূর সাকসেস হতে পারবে এইটা প্রশ্নবিদ্ধ। ইরানে মনে রাখতে হবে ইরানের যে গ্রাউন্ড ট্রুপস যারা আছে আর্মি কিন্তু এখন পর্যন্ত আনটাচড, অর্থাৎ তাদেরকে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। সো ফলে এবং কোনো ধ্বংস যে হয়েছে তার কোনো প্রমাণ বা কোনো বিবৃতিও আমরা স্টেটমেন্ট কোনো পক্ষের তরফ থেকেই পাইনি। সেইখানে ১০ লক্ষের উপরে একটা গ্রাউন্ড ট্রুপসকে দিয়ে তারা ১০০০-১২০০ সৈন্য দিয়ে কি করবে, আই হ্যাভ অল দ্য ডাউট। যেটা হতে পারে একটা গ্রে জোন ব্যাটল আমরা বলি, অর্থাৎ এক ধরনের প্রেশার ক্রিয়েট করা যে আমরা হরমুজ প্রণালী বা তার আশেপাশে কোনো জায়গাতে একটা ফুটহোল্ড এস্টাবলিশ করতে পারবো। তবে মনে রাখতে হবে যে ইরান ইসরায়েল পর্যন্ত পৌঁছে যেতে পারছে তাদের মিসাইল দিয়ে অথবা তাদের ড্রোন সাপোর্ট দিয়ে, সেই একটা লক্ষ্যবস্তু, ইরানকে যদি লক্ষ্যবস্তু বলি, সেই লক্ষ্যবস্তুর উপরে এসে একজন ২৫০০ সৈন্য এসে বসে যাবে, আই হ্যাভ অল দ্য, আমার এই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। ২ নম্বর হলো যদি এরকমও হয় যে ইউএস এর অনেক ইন্টারেস্ট আছে, অনেক স্থাপনা আছে মিডল ইস্টে, সেই সকল স্থাপনা অথবা যারা ইউএস এর বিভিন্ন নাগরিক আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এটা মানে পাঠাতে পারে, সেটাও একটা সম্ভাবনা আছে। বাট সেই সম্ভাবনা এরকম একটা মেরিন একটা ট্রুপস ১২০০-১৫০০ দিয়ে কি ইম্প্যাক্ট ফেলবে সেটা নিয়ে শুধু আমি না, যে কাউকে সাধারণ মানুষকে প্রশ্ন করলেও এটা নিয়ে প্রশ্ন আছে। রিমেম্বার, ইউএসএ সিটিজেন তারা কখনো বডি ব্যাগস পছন্দ করে না। যে ৬ জন মারা গিয়েছে, আবার রিসেন্টলি আরো ৬ জন মারা গিয়েছে এই যে ফুয়েল রিফুয়েলিং যে এয়ারক্রাফট যেটা বোয়িং KC-135, তাতে যে আরো ৬ জন মারা গেল, এই ১২ জনের যে ইম্প্যাক্ট হবে এবং যে রিপারকেশন হবে ইন ইউএসএ বা হচ্ছে অলরেডি, যেটা আমরা মিডিয়াতে খুব একটা বেশি দেখছি না, এইটা সামলানো ট্রাম্প প্রশাসনের পক্ষে ভেরি ডিফিকাল্ট। তার উপরে যদি এইখানে আরো প্রায় ২৫০০ কে তারা বাঘের মুখে যদি ফেলে দেয়, আই হ্যাভ অল দ্য ডাউট হাউ আর দে গোয়িং টু অ্যাড্রেস দোজ রিপারকেশন যেটা ইউএস সিটিজেনরা তারা তৈরি করবে।
তো আপনি যেটা একটু আগেই বলছিলেন যে এই মেরিন সেনা নিয়ে এসে তেমন কোনো লাভ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এক হচ্ছে আপনার হরমুজ প্রণালী বন্ধ করায় আপনার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি তারা আঘাত পেয়েছে। ইরান এ পর্যন্ত যতগুলো স্টেপ নিয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন স্টেপটা হচ্ছে কিন্তু হরমুজকে মানে আটকে দিতে পারায়। এই হরমুজ কি তারা মুক্ত করা কি আমেরিকান নেভি বা অন্যদের পক্ষে এটা কি সম্ভব? দেখেন, হরমুজে তারা ইরান যে স্ট্র্যাটেজি নিয়েছে যতটুকু জানি সেটা হলো, এক হলো যে ছোট ছোট নেভাল ভেসেল দিয়ে তারা আক্রমণ করে। 2 নম্বর হলো আন্ডার ওয়াটার ড্রোন। আন্ডার ওয়াটার ড্রোন তারা ওখান থেকে ছুটতে পারে বা এঙ্গেজ করতে পারে। 3 নম্বর হলো বিভিন্ন টাইপের মাইন্স তারা ওখানে পুঁতে রেখেছে। সো মাইন্স দিয়ে যেটা করে, এবং এই মাইনগুলো খুব ইন্ডিজেনাস মাইন, যে মাইনগুলোতে তারা করে কি যে এক ধরনের ম্যাগনেটিক যে ফিল্ড তৈরি হয় একটা জাহাজ গেলে, অথবা যে টেম্পারেচার তৈরি হয়, সেই টেম্পারেচারের আকর্ষণে এই মাইনটা যে ওই জাহাজের মধ্যে বিস্ফোরণ হয় অন কন্টাক্ট। বিস্ফোরণ হলেই তখন এই জাহাজটা থেমে যায় অথবা তার গতি স্লো হয়। যখন এই গতিটা স্লো হয় তখন তারা করে কি এই আন্ডার ওয়াটার ড্রোন পাঠিয়ে ড্রোন দিয়ে তখন অ্যাটাক করে। সো ইটস এ কম্বিনেশন অফ অপারেশন, আনকনভেনশনাল নেভাল অপারেশন। আমি জানি না এইটাকে কিভাবে তারা কাভার করবে। সো এইটা কাভার করে তারা একটা মেরিন, একটা নেভাল ভেসেল দিয়ে এইটাকে কাভার করে ফেলবে, আই হ্যাভ অল দ্য ডাউট। বিসাইডস দিস, তাদের তো লং রেঞ্জ, বিভিন্ন রেঞ্জের মিসাইল ওইটা রয়ে গেছে, এখনো কিন্তু শেষ হয়নি। তাদের এখনো বিভিন্ন রেঞ্জের ড্রোন রয়ে গেছে, সেটাও কিন্তু শেষ হয়নি। সো যেহেতু এগুলো শেষ হয়নি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পিন পয়েন্ট তারা লক্ষ্যবস্তুর যে আমরা জিআর যেটাকে বলি, ল্যাটিটিউড লঙ্গিটিউড, এইটা যেহেতু পেয়ে যাচ্ছে মেবি বাই রাশিয়া অর চায়না অর বোথ, ফলে এইখানে কোনো একটা নেভাল অপারেশন করবে সেরকম পরিস্থিতি এখনো দেখছি না। সো ফলে হরমুজ প্রণালীকে আবার রিক্যাপচার করা বা ইরানের তরফ থেকে, ইরানের হাত থেকে নিয়ে যাওয়া, আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট কাজ হবে। এখনো সেই পর্যায়ে যায়নি। যে যদি এরকম হতো যে ইরানের কোনো মিসাইল এখন আর দেখা যাচ্ছে না, অন্য কোনো দিকে ইসরায়েল বা অন্য কোনো দিকে যাচ্ছে না, তখন হয়তো বা একটু চিন্তা করা যেত যে না, ইয়েস, তাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সগুলো ফুরিয়ে গিয়েছে। তো তারা কিন্তু এখনো স্ট্র্যাটেজিক যে রিসোর্সগুলো আছে, খুররাম শাহ যেরকম আছে তাদের লং রেঞ্জ মিসাইলস, এটাও কিন্তু এখনো দেখা যাচ্ছে তারা ইসরায়েলে ইয়ে করছে, ছুটছে। প্লাস হলো ইন্টারসেপ্টার যে কাজগুলো করছে, ইন্টারসেপ্টার এইটারও যে স্টক একবারে আনলিমিটেড আছে, এটাও কিন্তু ডাউটফুল। এক একটা মিসাইল তৈরি, ইন্টারসেপ্টার তৈরি করতে ইট টেক্স লট অফ মানি ইন টার্মস অফ মিলিয়ন্স, এবং শুধু মানি দিলেই হয় না, এইটা তৈরি করতে সময়ও লাগে। সো ফলে এখনো ওই, আমার কাছে মনে হয় না যে ওই পর্যায়ে চলে গিয়েছে যে তারা নেভাল এক ধরনের আক্রমণ করে হরমুজ প্রণালী কে মুক্ত করবে, সেই রকম পরিস্থিতি এখনো দেখছে না। তো এখন যদি এই মুহূর্তে যুদ্ধ যে পর্যায়ে আছে, আজ তৃতীয় সপ্তাহ প্রথম দিন, যে ইরান যদি এই যুদ্ধকে, ইরানকে কি আরো প্রলম্বিত করতে পারবে এই যুদ্ধকে? আর যুদ্ধ যদি প্রলম্বিত করে বা যুদ্ধকে আরো টেনে যদি এর সময় বাড়িয়ে যায়, সেক্ষেত্রে আমেরিকা বা ইসরায়েল কি ধরনের সমস্যায় পড়তে পারে? জি, ইরানের প্রথম থেকেই একটা টার্গেট ছিল, লক্ষ্য যেটা বোঝা যাচ্ছিল যে তারা যতটুকু পারে যে যুদ্ধটাকে প্রলম্বিত করবে, এবং প্রলম্বিত যত বেশি করবে তত বেশি ক্ষয়ক্ষতি একদিকে হলো আমেরিকার হবে, 2 নম্বর হলো ইসরায়েলের হবে, 3 নম্বর হলো যে এটার যে পলিটিক্যাল ইম্প্যাক্ট ইন্টারনালি যেটা তৈরি হবে ইন ইসরায়েল অ্যান্ড অলসো ইন ইউএসএ, এইটা সামাল দেওয়া কিন্তু ডিফিকাল্ট হবে ফর বোথ দ্য কান্ট্রিজ। প্লাস হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের যে রিপারকেশন যেটা হচ্ছে এবং তৈরি হচ্ছে, জনমত যেটা বিশ্বব্যাপী জনমত তৈরি হচ্ছে,
এটা কিন্তু এগেনস্ট ইউএসএ এবং ইসরায়েল। আপনারা দেখেছেনও কিছুদিন আগে ইউএস এমবেসি ইন নরওয়ে, অসলোতে কিন্তু আক্রমণ হয়েছে নরওয়েতে। তো তার মানে হলো যে টার্গেট যেটা আছে ইউএস এর টার্গেট, মানে ইরানের টার্গেট অন ইউএসএ, এটা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে, এবং যত বেশি ছড়াবে তত বেশি বিশ্বব্যাপী তার যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু দুর্বল হতে থাকবে। সেই সাথে মিডল ইস্টে তার যে গ্রিপ যেটা ছিল, এই গ্রিপটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে গিয়েছে। লক্ষণীয় বিষয় দেখবেন যে যদিও জিসিসি কান্ট্রির 27টা জায়গাতে ইরান আক্রমণ করেছে, কিন্তু একটি দেশও কিন্তু ইরানের এগেনস্টে মিলিটারিলি অথবা পলিটিক্যালি হয়তো বা কন্ডেম করেছে, কিন্তু মিলিটারিলি ইরানের এগেনস্টে যুদ্ধ করার কোনো ইচ্ছা বা কোনো আকাঙ্ক্ষা বা কোনো ধরনের ইন্ডিকেশন কিন্তু তারা দেয়নি। সো ফলে যত লম্বা হবে, যত প্রলম্বিত হবে, ততই কিন্তু ইউএসএ এবং ইসরায়েলের জন্য ক্ষতিকর হবে। মনে রাখতে হবে যে ইসরায়েলের যে স্টক পাইল যেগুলো আছে, এই স্টক পাইলগুলোর 100% না হলেও প্রায় 90%ই আসে কিন্তু আমেরিকা থেকে, অথবা তার বিভিন্ন ইউরোপ এবং ইস্ট এশিয়াতে যে বেসগুলো আছে, সেই বেসগুলো থেকে এনে তারপরে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। সো ফলে তার যে লজিস্টিক যে চেইন যেটা আছে, এটা অনেক বড়, অনেক লম্বা, which is very difficult to sustain. কস্টিং এর দিক থেকেও যদি চিন্তা করেন, পার ডে ইউএস এর খরচ হচ্ছে মোর দেন $1 বিলিয়ন। সো এরকম $1 বিলিয়ন খরচ করে তার কতদিন সে চালাতে পারবে, প্লাস যে তেলের যে উচ্চ মূল্য যেটা আছে, এইটা সিরিয়াসলি হিটিং হার্ড ইন ইউএসএ মেইনল্যান্ড। জিনিসপত্রের দাম বাড়ছে, স্টকের দাম পড়ে যাচ্ছে ভয়াবহভাবে, তার যে অন্যান্য যে এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো আছে সেটা হচ্ছে, ডি-ডলারাইজেশনের এক ধরনের চাপ তারা অনুভব করছেন। তো ফলে যে যত লং টার্ম, যত লম্বা হবে, ততই ইউএসএ এবং ইসরায়েলের জন্য খারাপ হবে, এবং এটা ইরানের জন্য একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাবে। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে চীন এবং রাশিয়া আপনি বলছিলেন যে এই ইরানকে নানাভাবে হয়তো সাহায্য করছে, যেটা আমরা প্রত্যক্ষভাবে কিছু দেখছি না। এই যুদ্ধ বন্ধে বা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চীন এবং রাশিয়া এই যুদ্ধকে কিভাবে ব্যবহার করতে পারে বলে মনে করেন, এবং তার পরিণতিটা কেমন হতে পারে? দেখেন, যুদ্ধ যত বড় হচ্ছে, এইটাতে দুইটি পরাশক্তি সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। এক হলো রাশিয়া, আর একটা হলো চীন। চীন তার একটি পয়সাও খরচ হচ্ছে না, রাদার তার যে তেল যেটা আছে, সেই তেল কিন্তু ইরান থেকে অনবরত যাচ্ছে ইন টার্মস অফ মিলিয়নস অফ ব্যারেল। ইভেন এটাও জানা গিয়েছে যে চীনগামী যে সকল ওয়েল ট্যাঙ্কার আছে, সেই সকল ওয়েল ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিয়ে কিন্তু ইয়েতে যাচ্ছে, চীনে তেল যাচ্ছে। চীন যেভাবে তার যে এনার্জি সিকিউরিটি যেটা আছে, এই এনার্জি সিকিউরিটি তার জন্য কোনো সমস্যা যেহেতু হচ্ছে না, অন দ্য আদার হ্যান্ড তার যে অপোনেন্ট যে আছে, অর্থাৎ ইউএসএর অ্যাট্রিশন বা ক্ষয় বেড়ে যাচ্ছে। সো হুইচ ইজ এ বেনিফিশিয়াল ফর চায়না। অন দ্য আদার হ্যান্ড ইউএসএ কিন্তু রাশিয়ান তেল 1 মাসের জন্য খুলে দিয়েছে, এবং রাশিয়া যে তেলের আয় হচ্ছে, এই আয়টা হচ্ছে একটা হাই প্রাইসে তেল বিক্রি করে তার এই ইনকামটা হচ্ছে। ফলে রাশিয়া ইজ অলসো গেইনার। তো রাশিয়া এবং চীন সকল সময়ই মনে মনে চাইবে যে এই যুদ্ধটা প্রলম্বিত হোক, এবং এতে ইউএস এর যে ক্ষয় বা অ্যাট্রিশন, এই অ্যাট্রিশনটা একদিকে যাক। অন দ্য আদার হ্যান্ড তার যেমন রাশিয়ার যে ইনকাম যেটা হচ্ছে, এই ইনকামটা যত দিন যাবে তত যেন বাড়ে। প্লাস ইউক্রেনের উপরে যে দৃষ্টি যেটা ছিল সমগ্র পৃথিবীর প্লাস ওয়েস্টের, সেই দৃষ্টিটা ইউক্রেন থেকে সরে যেয়ে এখন মিডল ইস্টে চলে আসছে, which is beneficial for Russia. ধন্যবাদ মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। দর্শক, আপনারা শুনলেন মেজর জেনারেল চৌধুরীর মূল্যবান মতামত। আমরা জানতে চাই আপনার মত। আপনি চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানাতে পারেন আপনার মতামত।